ঋতুপর্ণ ঘোষ এই নামটি শুনলেই মনে পড়ে যায় অজস্র জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের কথা। এই চিত্র পরিচালক 12টি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন, কিন্তু তার জীবনে আনন্দ ছিল না। তিনি যন্ত্রণাকে সাথী করে এগিয়ে চলছিলেন। কী কারণে তাকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী, সংবেদনশীল এবং পথপ্রদর্শক পরিচালক, যিনি নারী মনস্তত্ত্ব, সম্পর্কের জটিলতা এবং আত্মপরিচয়ের সংকটকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে বড় পর্দায় তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের শিল্পধারাকে নিজের মতো করে আত্মস্থ করে তিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জন্মগ্রহণ করেছিলেন 31শে আগস্ট 1963 সাল। ছেলেটির নাম ছিল সৌরনীল, কিন্তু তিনি নিজে তার নাম পরিবর্তন করে রাখলেন ঋতুপর্ণ। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স। তার পরিবার ছিল শিল্পী পরিবার। মা ইরা ঘোষ এবং বাবা সুনীল ঘোষ দুজনেই ছিলেন আর্ট কলেজের ছাত্রছাত্রী। তাঁরা শিল্প সচেতন হওয়ায় ঋতুপর্ণর ওপর কোনো কিছু চাপিয়ে দেননি। অর্থনীতি নিয়ে শিক্ষা শেষ করে তিনি বিজ্ঞাপন এজেন্সির কাজসহ দূরদর্শনের অনেক কাজ করেছেন। বোরোলিনের একটি জনপ্রিয় স্লোগান বঙ্গ জীবনের অঙ্গ, এই কথাটি কিন্তু তাঁরই সৃষ্টি ছিল। ধীরে ধীরে ঋতুপর্ণ বুঝতে পেরেছিলেন যে তিনি তথাকথিত পুরুষ নন, এবং সাহসের সঙ্গে তিনি তা গ্রহণ করেছিলেন। কিন্তু সমাজ কি তার এই সাহসিকতা গ্রহণ করতে পেরেছিল? সেখানেই প্রশ্নটা থেকে যায়। আর সেখানেই তার যন্ত্রণা। ঈশ্বর এক অনন্য প্রতিভা সৃষ্টি করলেন তার মাধ্যমে, কিন্তু কিভাবে সেই প্রতিভা পৃথিবীর বুকে থাকবে সেটা বলে দিলেন না। এই লড়াই তো একা ঋতুপর্ণর নয়, ঋতুপর্ণর মতন বহু মানুষ আছে যাদের এই লড়াই করতে হয়। কারণ ওই পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে মেয়েরা পুরুষের মতো হলে সেটা অসুবিধা হয় না, কিন্তু কোনো ছেলে যদি চোখে কাজল পরতে চায়, ঠোঁটে লিপস্টিক পরতে চায়, তখন সমাজে হাসাহাসি শুরু হয়ে যায়। পুরুষ হয়ে নারীর মতো হতে চাওয়া এই সমাজের চোখে যেন কয়েক ধাপ নিচে নেমে যাওয়া। সমাজের এই চাপিয়ে দেওয়া লিঙ্গ ভেদের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করলেন। সমাজ ঋতুপর্ণকে লেডিস বলে বিদ্রূপ করেছিল, যখন ঋতুপর্ণ তার জবাবে বলেছিল ওটা লেডিস নয়, লেডি হবে, লেডিস তো প্লুরাল কথা। ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি ছিল ছোটদের জন্য ছবি হীরের আংটি। এই ছবিটি কখনো বড় পর্দায় মুক্তি পায়নি। কলকাতা দূরদর্শনে গরমের ছুটিতে ছুটি ছুটি অনুষ্ঠান হতো, সেইখানে প্রথম সম্প্রচারিত হলো হীরের আংটি। সেই ছবিটি তখন খুব বিখ্যাত হয়েছিল, সকলের মন ছুঁয়ে গিয়েছিল। প্রথম ছবি ভালোভাবে রিলিজ হলো না বলে একটা দুঃখ তার রয়ে গিয়েছিল, কিন্তু তারপরে বাংলা ছবির টার্নিং পয়েন্ট তার দ্বিতীয় ছবির হাত ধরে। সেই ছবিটি হচ্ছে 19শে এপ্রিল। মা মেয়ের সম্পর্ক নিয়ে 19শে এপ্রিল অপর্ণা সেন এবং দেবশ্রী রায় সেই বাংলা ছবিতে জাতীয় পুরস্কার নিয়ে এলেন ঋতুপর্ণ। সেরা বাংলা ছবির জন্য তিনি পেলেন রজত কমল। সকলে বলতে লাগলো, আরে সত্যজিৎ মৃণাল সেনের উত্তরসূরি এসে গেছেন। এরপর একের পর এক হিট ছবি, এবং সেই ছবিগুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিল। 1997 সালে মুক্তি পেল দহন। 1998 সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায়।
দহন ছবির বিষয়বস্তু কলকাতার রাস্তায় এক মহিলার অপমানিত হওয়ার কাহিনী। অপর একটি মেয়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শী, এগিয়ে আসে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। 1999 সালে মুক্তি পেল অসুখ, যা এক অভিনেত্রী ও তার আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক। 2000 সালে মুক্তি পেল বাড়িওয়ালি। এই ছবিতে এক নিঃসঙ্গ অবিবাহিত মধ্যবয়সী মহিলা নিজের বাড়িটি এক ফিল্ম প্রোডাকশনকে ভাড়া দেন এবং সেখানে তার কামনা বাসনাগুলি পরিচালককে নিয়ে কল্পনার ডানা মেলে। ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এর পরের ছবি উৎসব, আবার জাতীয় পুরস্কার। 2002 সালে মুক্তিপ্রাপ্ত ছবি তিতলি, এক কিশোরীকে কেন্দ্র করে। 2003-এ শুভ মহরত এবং তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করলেন চোখের বালি। এই ছবিতে তিনি প্রথম বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায়কে দিয়ে কাজ করেছিলেন। 2004 সালে ঋতুপর্ণর প্রথম হিন্দি ছবি রেইনকোট মুক্তি পায়। 2005 সালে অন্তর্মহল, 2007 সালে দ্য লাস্ট লেয়ার, এরপর 2008 সালে মুক্তি পেল খেলা, তারপর 2009 সালে মুক্তি পেল আবহমান। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা। তার অনন্য প্রতিভার গুণে অসাধারণ পরিচালনার জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না। অভিনেতা অভিনেত্রীরা বসে থাকতেন কখন ঋতুপর্ণ ঘোষের কোনো ছবিতে সুযোগ পাবেন বলে। চলচ্চিত্র পরিচালনা করা ছাড়াও তিনি দুটি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেছিলেন এবং আনন্দলোক পত্রিকাটি সম্পাদনা করেছিলেন 1997 সাল থেকে 2004 সাল পর্যন্ত। তিনি অসাধারণ অভিনয় করতে পারতেন। আরেকটি প্রেমের গল্প মেমোরিজ ইন মার্চ এবং চিত্রাঙ্গদায় তিনি তার অভিনয় শৈলী দেখিয়েছেন। এই মানুষটি যদি পরিচালক না হতেন তাহলে হয়তো তিনি ভালো সাহিত্যিক হতে পারতেন। তিনি অপূর্ব লিখতেন, তিনি ছবি আঁকতে পারতেন, ঘর সাজাতে পারতেন, ছবি পরিচালনা করতে পারতেন, কবিতা লিখতে পারতেন, গান রচনা করতেন, অভিনয় থেকে নাচ সবটাই তিনি পারতেন এবং নারী পুরুষ উভয়কেই খুব সুন্দরভাবে সাজাতে পারতেন তিনি। তার লেখা গান গলি থেকে রাজপথে, ভাই ভাই একসাথে, অথবা তিতলি ছবিতে সেই মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা, এই গান তো বেস্ট সেলার হলো। তিনি ব্রজবুলি ভাষাতেও লিখেছিলেন। মনে রাখার মতন তার সৃষ্টি রেনকোট ছায়াছবিতে মথুরা নগরপতি কাহে তুম গকুল যাও, এই গানে তিনি যেন নিজের জীবন কাহিনী আগেই লিখে ফেলেছিলেন, তাই তো তিনি এত তাড়াতাড়ি চলে গেলেন। এই অনন্য প্রতিভা, পরিচালক, লেখক, অভিনেতা, চিন্তাবিদ হিসেবে তিনি যেমন খ্যাতি অর্জন করেছিলেন, তেমনি তাঁর জীবনের আড়ালে লুকিয়েছিল গভীর মানসিক, সামাজিক ও শারীরিক যন্ত্রণা। চারপাশে মানুষ থাকলেও তিনি অনেক সময় নিজেকে নিঃসঙ্গ মনে করতেন। তার মনের কথা বোঝার মতো মানুষ খুব কম ছিল। এই একাকিত্ব তাঁর ছবির চরিত্রগুলোর মধ্যেও ফুটে উঠেছিল। তিনি নিজের পরিচয় নিয়েছিলেন অত্যন্ত সাহসী এবং সৎ। তিনি লিঙ্গ পরিচয় ও ব্যক্তিত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছিলেন। সমাজের একাংশ তাকে নিয়ে কটাক্ষ করত, বিদ্রূপ করত। পোশাক ও চেহারা নিয়ে তাকে বারবার বিদ্রূপের শিকার হতে হয়েছে। অনেক সময় তাকে শুধু ভিন্ন বলে বিচার করা হতো, কিন্তু তিনি নিজেকে লুকোননি। এই সাহসের জন্য তিনি আজও বহু মানুষের অনুপ্রেরণা। তিনি গভীরভাবে ভালোবাসতে পারতেন, কিন্তু অনেক সময় সেই ভালোবাসা পূর্ণতা পায়নি, কিংবা তার ভালোবাসার দাম কেউ দেয়নি। সম্পর্কের মধ্যে তিনি প্রায়ই হতাশ হয়েছেন। বিশ্বাসভঙ্গ ও দূরত্ব তাকে খুবই কষ্ট দিয়েছিল। আবেগপ্রবণ মানুষ হওয়ার জন্য তিনি সহজেই ভীষণভাবে আঘাত পেতেন। তার সেই বেদনা তার ছবির গল্পে স্পষ্টভাবে দেখা যায়। হয়তো ছবির মাধ্যমে তিনি তার যন্ত্রণা কিছুটা তুলে ধরতে পারতেন। অনিয়মিত জীবন যাপন এবং অতিরিক্ত কাজ তার স্বাস্থ্যের ক্ষতি করেছিল। তার
নানা রকম সমস্যা ছিল, হরমোনজনিত অসুস্থতাও তাকে কাবু করে দিয়েছিল। তিনি ছিলেন ভীষণ পারফেকশনিস্ট, নিজের কাজ নিয়ে কখনো সন্তুষ্ট হতেন না, সবসময় মনে করতেন আরও ভালো কিভাবে করা যায়। নতুন প্রজন্মের সাথে প্রতিযোগিতার চাপ তাকে চিন্তিত করে তুলত। মানসিক চাপ, তিনি অনেক সময় এই মানসিক চাপের জন্য ক্লান্ত এবং বিষণ্ণ হয়ে যেতেন। তার জীবনের সবথেকে বড় যন্ত্রণা ছিল মানুষ তাকে ঠিকভাবে বুঝতে পারেনি। অনেকে শুধু বাহ্যিক রূপটাই দেখেছে, তার গভীর চিন্তা, সাহিত্য প্রেম, দর্শন অনেকেই বুঝতে চাইতো না। সমাজের চোখে তিনি এক অন্যরকম মানুষ। এই ভুল বোঝাবুঝি তাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছিল। সব কষ্ট সত্ত্বেও তিনি তার দুঃখকে রূপান্তরিত করেছিলেন শিল্পে। তাঁর ছবিতে উঠে এসেছে নিঃসঙ্গতা, অসম্পূর্ণ প্রেম, পরিচয়ের সংকট, দম বন্ধ করা, হাঁসফাঁস করা সম্পর্ক এবং নীরব যন্ত্রণা ও কান্না, যা তিনি জীবনে বলতে পারেননি, বলেছেন সিনেমার ভাষায়। তিনি দীর্ঘ 10 বছর ধরে ডায়াবেটিস এবং 5 বছর ধরে প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন। তার সাথে অনিদ্রা ছিল, তার জন্য ঘুমের ওষুধ খেতেন এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করাতে গিয়ে তার শারীরিক অসুস্থতাও বেড়ে যায়। তার সাথে প্রবল মানসিক চাপ তো ছিলই। সব মিলিয়ে বিধ্বস্ত এই বিরল প্রতিভার অধিকারী মানুষটি 2013 সালের 30শে মে কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 49 বছর। তাঁর এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে? সমাজের ব্যঙ্গ বিদ্রূপ তাঁর অবসাদের কারণ, নাকি প্রবল মানসিক চাপ? তিনি ছিলেন এক মহান শিল্পী, এক সাহসী শিল্পী, এক সৎ শিল্পী, যিনি আবেগ ও সাংস্কৃতিক চেতনায় বাংলার চলচ্চিত্র শিল্পকে অসাধারণভাবে সমৃদ্ধ করেছেন। তার জীবন ছিল প্রতিভা ও বেদনার মিশ্রণ, সাহস ও দুর্বলতার সহাবস্থান। তিনি ভুগেছেন একাকিত্বে, সামাজিক অবহেলায়, অসুস্থতায়, সম্পর্কের ব্যর্থতায় এবং মানসিক চাপে। তবুও তিনি থেমে যাননি। নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করে তিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দিয়েছিলেন। আজও তিনি বেঁচে আছেন তাঁর অসাধারণ চলচ্চিত্রে, তাঁর ভাবনায় এবং দর্শকদের মনে। একদিন নিশ্চয়ই আসবে যেদিন স্ত্রীলিঙ্গ অথবা পুংলিঙ্গ নয়, মানুষ শ্রদ্ধা করবে মানুষকে, মানুষ শ্রদ্ধা করবে এক মহান শিল্পীকে।